মানে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচয় করানোর জন্য গত 17 বছর ভারত, হাসিনা, জেনারেল ওয়াকার এবং অন্যান্য সবাই যেভাবে বাংলাদেশকে জঙ্গি, বাংলাদেশ নামটার সাথে জঙ্গি নামটা এই তকমাটা লাগানোর ব্যাপারে যতটা কাজ করেছে, এখনো এই তৎপরতাটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। বানানো জুজুবুরির গল্প, মিথ্যা কথা। এই হারামজাদা ওয়াকার ও সত্য জীবনে বলে নাই, ও মরার আগে কলেমা পড়ার বদলে বলবে জয় বাংলা। এই শুয়ারের বাচ্চা। আমি আবার শুয়ারের বাচ্চা বললে তো এইটার আবার আমি জানি না। মির্জা আব্বাসের শুয়ারের বাচ্চা কইছে দেখা মির্জা ফখরুল লাভ দিয়ে উঠছে। এখন ওয়াকারের কইছি, মির্জা ফখরুল যদি আবার লাভ দিয়ে এসে বলে হ্যাঁ। কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে বা জঙ্গি তকমা দেওয়া নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। তার মানে বাংলাদেশের জঙ্গি কোনো হামলার আশঙ্কা রয়েছে, তাদের এই রিপোর্ট এটা প্রমাণিত হয়েছে। তো এর পিছনে আসলে বাংলাদেশের কারা কাজ করছে? ভারত তো কাজ করছে, কিন্তু ভারতের কারা বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? সেনা প্রধানের প্রতি ইঙ্গিত করে আলোচনা করেছেন জ্যাকব মিল্টন। তাদের আলোচনা শুনে বুঝতে পারবেন বাংলাদেশে বড় কোনো জঙ্গি হামলা ঘটিয়ে তারা ভিনদেশীদের বা অন্য দল কোনো একটা কিছু করে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। দর্শক, জ্যাকব মিল্টন সহ কয়েকজন আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শুনবো, শুনলে বুঝতে পারবো বাংলাদেশের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এতটুকু বলি, নিউ ইয়র্ক টাইমস যদি কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে কথা বলে, তাহলে ওই পলিটিক্যাল পার্টি ওই সব সময় যে রিফর্মের কথা বলে, যে দোস্ত্রটি নিয়ে কথা বলে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করে। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, যে কোনো একটা ইনভেস্টিগেটিং জার্নালিজমে বাংলাদেশে বা আমেরিকায় বা পৃথিবীর যে কোনো দেশে হয়তো সাধারণ একটা নিউজ পেপার একটা কন্টেন্টস এর উপরে তারা যদি $500 খরচ করে বা $5000 খরচ করে, সেক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস দেখা যায় এই ইনভেস্টিগেট করতে গিয়ে তারা 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন খরচ করে এবং একটা এডিটোরিয়াল বোর্ডের অ্যাপ্রুভাল নেয়। আমি আপনাদেরকে এই কথাটা এজন্যই বললাম, নিউ ইয়র্ক টাইমস মানে বাংলাদেশের মতি মেয়ার প্রথম আলো না, অথবা মাহফুজ আনামের ডেইলি স্টার না। তো তারা বাংলাদেশকে নিয়ে যখন একটা আর্টিকেল লেখে, এটা নিয়ে আলোচনা করার দাবি রাখে। নাম্বার 1, ডক্টর ইউনূস উনি বিমস্টেক কনফারেন্সে গিয়েছিলেন, ওখানে তার অর্জন, এটা নিয়ে আমরা কথা বলবো। আর বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। এই মানে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচয় করানোর জন্য গত 17 বছর ভারত, হাসিনা, জেনারেল ওয়াকার এবং অন্যান্য সবাই যেভাবে বাংলাদেশকে জঙ্গি, বাংলাদেশ নামটার সাথে জঙ্গি নামটা এই তকমাটা লাগানোর ব্যাপারে যতটা কাজ করেছে, এখনো এই তৎপরতাটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। দর্শক বৃন্দ, আমি কয়েকদিন আগে বাংলাদেশের এক মাফিয়া মির্জা আব্বাসকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও কিছু কথা বলেছিলাম। এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমার কাছে লোকজনরা বলেছে যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল বা অন্যান্য লোকজন আমাকে নিয়ে কথা বলেছে। এটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকে যে এটার উপর আমি কোনো কথা বলবো কিনা। না, আজকের আমি মির্জা আব্বাস, মির্জা ফখরুল এদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলার মতো চরিত্র এরা নাই, এদেরকে নিয়ে কথা বলার মতো চরিত্র না। তবে তাদেরকে নিয়ে দর্শকবৃন্দ, জাস্ট আপনাদের জানার জন্য, আগামী কালকের অথবা পরশুদিন কোনো একটা সময় আমি এই মির্জা আব্বাস যদি আমাকে নিয়ে কথা বলে থাকে, এগুলো নিয়ে এখনো দেখার আমার সময় হয় নাই, শোনারও সময় হয় নাই। যদি আমার সময় হয় আমি এটা নিয়ে কথা বলবো আগামীকালকের অথবা রোববার দিন, আমি চিন্তা করব। আর আরো একটা কথা দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে থেকে আমি যে কথাটা বলবো, আমার এই যে কোনো আমাদের এই টক শোর যে কোনো আলাপ আলোচনা, এগুলো প্রোডাক্টিভ আলোচনা, ইনফরমেটিভ আলোচনা, এডুকেটিভ আলোচনা। তো এখন আমাদের এই প্রোডাক্টিভ, প্র্যাগমেটিক, ভিশনারি আলাপ আলোচনাগুলো সবার জন্য না। অনেকের জন্য মনোকষ্টের কারণ হয়, অনেকের জন্য অপছন্দের কারণ হয়। যাদের অপছন্দের কারণ হয়, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলবো,
আমার এখানে থেকে যদি আপনার মনোকষ্ট হয় তাহলে এটাকে ধরে রেখে এখানে থাকার দরকার নেই, সাবজেক্ট এখানে আপনারা শেষ করেন। তো দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বিষয়টা আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছি। আমি আজকের দুইজন গেস্ট যাদেরকে আপনারা সচরাচরই আমার এখানে দেখেন, আমি তাদেরকে ইনভাইট করেছি। আসুন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা শুরু করি। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির মিল্টন ভাই, এবং আমাদের আজকে আলোচনার সভায় শরীক হয়েছেন ডক্টর নওশের আলী, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা মণ্ডলীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা শুনবেন, ধন্যবাদ। ডক্টর এস এম নওশের আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানে, ধন্যবাদ। আমি ডক্টর নওশের আলী, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডে গিয়েছিলেন, ওখানে বিমস্টেক কনফারেন্সে উনি যোগ দিয়েছেন এবং ওখানে ভারতীয় নরেন্দ্র মোদীর সাথেও পাশাপাশি বসছেন, কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, উনি কি ওখানে স্পিচ দিয়েছেন। এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনার স্টাডি নিয়ে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। ডক্টর ইউনুস সাহেব বিমস্টেক সম্মেলনে গিয়ে আমি যেটা উনি যেটা করেছেন, আমি বলবো যে একটা ক্যারিসমেটিক পারফরমেন্স উনি দেখিয়েছেন। দেখেন, নরেন্দ্র মোদীর সাথে উনি বসেছেন, নরেন্দ্র মোদীর সাথে উনি ফটো সেশন করেছেন, নরেন্দ্র মোদীকে উনি যে উপহারটা দিয়েছেন, এই উপহারটা একটু বোঝা যাচ্ছে উনি কত কোন লেভেলের প্লেয়ার উনি। এমন একটা জিনিস দিয়েছে, নরেন্দ্র মোদী কিন্তু সবসময় মুখটা গোমরা করেছিল, এমন গোমরা করেছিল যে ওই যে ইয়াতে ওই ইংল্যান্ড যখন ইন্ডিয়া যখন যে অস্ট্রেলিয়ান টিম যখন ইন্ডিয়াকে হারায় যখন পুরস্কারটা নেয়, তখন মোদীর চেহারাটা যেরকম ছিল ওই অস্ট্রেলিয়ান টিমের সামনে, ঠিক ওই রকম ছিল ইউনুসের সাথে যখন বসে যখন ছবি তুলেছে। কিন্তু ইউনুস সাহেব যখন পুরস্কার ছবিটা একটা গিফটটা দিলেন, ওই যে নরেন্দ্র মোদীর কাছ থেকে উনি যে পুরস্কার নিচ্ছে সেটা একটা ছবি, নরেন্দ্র মোদীও কিন্তু হাসতে বাধ্য হলেন। আপনি কি গিফট আদান প্রদান হয়েছে এটা নিয়ে যদি আপনি একটু বলেন। একটা ছবি দিয়েছে 10 বছর আগে নরেন্দ্র মোদী থেকে ডক্টর ইউনুস একটা পুরস্কার নিয়েছিলেন, সম্ভবত বিজ্ঞানের উপর কি যেন একটা সম্মেলনের একটা স্বর্ণপদক, যেটা নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে দিয়েছে 2015 সালে। ওই ছবিটা উনি বাধাই করে নরেন্দ্র মোদীকে উনি উপহার দিয়েছিলেন, এবং দুজন মিলে বেশ হাস্যজ্জ্বল ভাবে ওনার ছবি তুলেছেন এবং আলোচনা হয়েছে। বাট টোটাল সাবজেক্ট আপনার কাছে রিগিফট মনে হইলো না? ওনাকে এই ছবিটা দিছে, উনি আবার বাধাই করে রিটার্ন করলেন। ছবি দেয় না তো, ওই সময় যে ছবিটা তোলা হয়েছিল ওই ছবিটা উনি দিয়েছেন, এবং আমার নরেন্দ্র মোদী নিজেও সারপ্রাইজ হয়েছে যে ইউনুস সাহেব যে এরকম একটা গিফট ওনাকে দিবেন আর কি, এবং উনিও বাধ্য হয়েছে হাসি মুখে ছবি তুলতে। ওকে, এটা দুই দেশের জন্যই ভালো, এবং দুই দেশের মধ্যে তো ওনারা তো আলাপ আলোচনা করলেন, যাই আলাপ আলোচনা হোক, আলাপ আলোচনাটা তো শুরু হলো। এতদিন তো বুক দেখা থেকে বন্ধ ছিল, এখন তো তাও একটু আলাপ আলোচনাটা শুরু হলো। অনেকটা সম্পর্কের বরফ যদি গলে তাহলে গললো। আর আমরাও তো চাই যে দুইটা প্রতিবেশী দেশ যেন সবসময় বৈরী না থাকে, মৈত্রীতার বন্ধনে যেন আবদ্ধ থাকে, তবে সেই মৈত্রীতাটা দিতে হবে পারস্পরিক সম্মান এবং কি বলে মর্যাদার ভিত্তিতে। ওকে, ডক্টর নওশের আলী, আপনাকে আমি আপনার কথাটাকে আমি ফলো আপ কোশ্চেনে আপনাকে আমি জিজ্ঞাসা করব যে প্রতিবেশী একটা দেশ, তাদের সাথে ভালো সম্পর্ক রাখার 1947 সাল থেকে আজ অবধি, 48 সাল থেকে আজ অবধি ভারতের এমন কি কোনো চরিত্র আছে যে তারা কোনো দেশের ভালো প্রতিবেশী হয়েছে? একজন ইতিহাস জানার জন্য সবার ইতিহাস পড়ার দরকার নেই। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, গত 53 বছরে একজন বাংলাদেশী হিসাবে আপনারা কি এখনো লেসন পান নাই যে আপনার প্রতিবেশী কে, তার সাথে আপনার সম্পর্কটা কেমনে রাখতে হবে, এবং কার সাথে আপনি একত্রে ঘোরাফেরা করতে পারেন বা বিছানায় ঘুমাতে পারেন? আপনি কি ভারতকে ওই রাষ্ট্র মনে করেন যে রাষ্ট্রের সাথে আপনি বলতে পারেন যে এরা সমমর্যাদায় আমাদের সাথে ডিল করবে? আপনার কি তাই মনে হয়? এখন সেটা তো সময় বলে দিবে, তাদের কার্যক্রমে সেটা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি 53 বছর পরেও যদি আপনাদের সময়ের দরকার হয় তাহলে যান, গলায় রশি লাগায় ঝুলা পড়েন। ওকে, আমি আপনার জায়গায় না, আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি নওশের আলীকে যে কথাটা বললাম, উইথ ইউ অল রেসপেক্ট টু নওশের ভাই, উনি বলছে সময়ই বলে দেবে। 53 বছরেও যদি আমাদের আরো সময়ের দরকার হয়, আমাদের গলায় দড়ি দেওয়া উচিত
নাকি বিষ খায় মরা উচিত, কোনটা? দেখেন, এখানে আপনি যেটা বলছেন যে এক্সপেরিমেন্ট একবার হয়, দুইবার হয়, তিনবার হয়, হ্যাঁ, বারবার করার দরকার নাই যদি রেজাল্ট যদি একই রকম আসে। এখন আপনি দেখেন, এক সেকেন্ড। ইমরোজ হোসেন, এমডি ইমরোজ হোসেন, আপনি লিখেছেন, মিল্টন তুইও তো একজন ভারত আওয়ামী লীগ দালাল সালমান রহমানের এজেন্ট, তার কাছ থেকে অনেক টাকা খেয়েছিস। এমডি ইমরোজ হোসেন, আমার বিশ্বাস আপনি আপনার বাবা মায়ের বিয়ের পরে হয়েছেন, আগে জন্ম নেননি। তো আপনি যদি খুব সাহসী একজন মানুষ হন, আপনার ভিতরে যদি কোনো লেখাপড়া জানা থাকে, আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টক শোতে আপনি আসুন, আপনি এসে আমার সাথে কথা বলুন। আমি ওয়াদা করছি আপনাকে আমি গালি দেব না। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ডক্টর নওশাদ আলী, তাদেরকেও বলবো আপনাকে গালি না দিতে। কিন্তু আপনি আসুন, আপনি যে বলছেন সালমান রহমানের এজেন্ট, আমি টাকা খেয়েছি, এটা নিয়ে আপনি কথা বলবেন, প্লিজ বাই অল মিনস। কিন্তু আপনি যদি না আসেন, তাইলে আপনি প্রমাণ করবেন যে আপনি আপনার বাবা মায়ের বিয়ে হওয়ার আগে জন্মগ্রহণ করেছেন। আপনাকে এর বাইরে আর কিছু বলার মতো আমি আর কিছু দেখি না। ঠিক আছে, ওকে, বলেন আপনি মামুন ভাই। আচ্ছা, এখন আমরা যখন নাকি একটা পরীক্ষিত বন্ধু কিংবা শত্রুকে যখন দেখি, তখন এই যে ছবি আদান প্রদান হলো, এটা আমি সোশ্যাল মিডিয়ামে দেখেছি, এটা দুই রকম প্রতিক্রিয়া, আমারও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এক হতে পারে যেটা নওশাদ বলছেন, যে একটা কূটনৈতিক ভাবে তাকে মনে করায় দিলেন, তখন তো তুমি আমাকে এত সম্মান দিছিলা, আজকে আমি যখন নাকি দায়িত্বে আছি, হ্যাঁ, এখন কেন আমাকে সে সম্মান দিচ্ছ না? এটাও একটা মেসেজ হইতে পারে, খুব ভালো। আরেকটা হলো, উনি সব জায়গায় গেছেন, সব রাষ্ট্রপ্রধানকে উনি আমাদের যে এই যে জুলাই আগস্টের, হ্যাঁ, সেই ছবিগুলো দিয়েছেন বই করে সব জায়গায়, এইবার ওনাকে দিলেন না। এখন দিলেন না মানে এটা একটা মেসেজ যে তোমাকে দিয়ে লাভটা কি, তুমি তো করছো। তো এটা একটা কূটনীতি হতে পারে। কিন্তু আপনারা দেখেন, ভুট্টো যখন এসেছিলেন, ভুট্টোকে কিন্তু প্রোটোকল যে বাধ্য করছে যে আমাদের রাষ্ট্রীয় যে স্মৃতিসৌধ আছে সেখানে পুষ্পার্পণ, এটা একটা রাষ্ট্রীয় প্রোটোকল, মানেন কি না মানেন করতে হবে। এইটা অনেকে বলছে এটা দিতে পারতেন, তা আমি মনে করলাম উনি জানতেন দিতে হয়তো কি পারতো, কিন্তু উনি দেখাই দিলেন যে ঠিক আছে, তুমি কে আমরা চিনি, হ্যাঁ, তারপরে উনি দিলেন। এটাও দুই রকম মিশ্র প্রতিক্রিয়া, হয়তো ওইটাও দিতে পারতেন, আমি এই বিষয়ে ডিটেলস যাচ্ছি না। তারপরে আপনি অন্য প্রশ্ন করলে আমি উত্তর দেব। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক মিটিং এ গেলেন, ওখানে কনফারেন্সে গেলেন, এবং যাওয়ার পরে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে সবারই একটু আলাপ আলোচনা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কথা হওয়া জরুরি ছিল। আমি মনে করি উনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করে কথা বলে আলাপ আলোচনা করেছে, এবং এই আলাপ আলোচনাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিমত্তা দিয়ে, তার পরিকল্পনা দিয়ে, তার প্ল্যানিং দিয়ে উনি যেভাবে এগোতে চাচ্ছে সম্পর্কটাকে ওভাবেই নেয়। কিন্তু বাহ্যিক অর্থে আমাকে যদি আপনি বলেন যে আমি ভারতের কাছ থেকে ভালো প্রতিবেশী সুলভ কোনো আচরণ আশা করি কিনা, আমার উত্তর না। কারণ ব্রাহ্মণবাদ এমনই একটা বাদ যেখানে যুবতী বিধবাদেরকে বলা হয় সেবাদাসী হওয়ার জন্য, আর সেবাদাসী হইতে গেলে আগে উলঙ্গ হইয়া সেবা প্রদান করতে হয়। ওই দেশের পূজারী যারা, তারা এখন দেশটাকে শাসন করছে, এক। আর দুই, 1948 সাল থেকে আজ অবধি ভারতের কোন শাসক গোষ্ঠী প্রমাণ করে নাই যে তারা ভালো প্রতিবেশী হতে পারে, তারা মানবতাবাদী হতে পারে, তারা লজিক্যাল হতে পারে, তারা কারো বন্ধু হতে পারে। তারা এটা পারে বন্ধুর মতো আচরণ করে কাউকে বিষ খাওয়াইয়া দিতে। আর বাংলাদেশের গাবর শ্রেণীর কিছু আওয়ামী লীগ স্পেশালি পতিতাবৃত্তিতে যারা নিয়োজিত, বাংলাদেশের টাকা পয়সা চুরি করে ভারতে যায়, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে তাদেরকে পিষে ফেলে। ফর এক্সাম্পল, মিসেস মুজিবের বয়ফ্রেন্ড গাজী গোলাম মোস্তফা, মুজিবের কোটি কোটি টাকা হীরা জহরত নিয়ে ভারতে গেছিল,
ভারতে নিজেকে সুখে শান্তিতে পরিবার সহ থাকবে। তো মিসেস ফজিলাতুন্নেসার বয়ফ্রেন্ড গাজী গোলাম মোস্তফাকে গাড়িতে উঠাইয়া নতুন বাংলোতে উঠানোর কথা কইয়া রয়্যাল গাড়ি তাদেরকে মাটিতে পিষা ফেলাইছে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে মেরে ফেলার পরে ওই টাকা হীরা জহরত তারা কিন্তু কাউকে দেয় না। এই হয়েছে ইন্ডিয়া। মুজিব তার জীবদ্দশায় আগরতলা মামলায় যখন তাকে জড়ানো হয়েছে, ভারতীয় পুলিশ যখন মুজিবের সাথে খারাপ ব্যবহার করছে, মুজিব শেখ বাংলাদেশে এসে বলছে ভারত যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নাই, এবং ভারত যাদের বন্ধু তাদের মরণের সময় আজরাইলেরও দরকার নাই। দুইটা ডিউটি ভারত একত্রে করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সাথে যেভাবে ডিল করবে, আমি অত্যন্ত অত্যন্ত কমফোর্টেবল দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ভারতকে ট্রিট করা উচিত উনি ঠিকভাবেই করবে। ভারতের কাছ থেকে দ্বিপাক্ষিক আলোচনায় ওনার যতটুকু অর্জন যা কিছু করে, ওনার সিদ্ধান্তের প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে আমার আস্থা আছে। এজন্য আমার আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এক্স্যাক্টলি জানে গত 53 বছরে ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে কি আচরণ করেছে। ডক্টর ইউনূস এক সেকেন্ডের জন্য ভুলে যান নাই ভারতেরই নির্দেশে হাসিনা মাগি ডক্টর ইউনূসের সাথে কতটা শত্রুতা করেছে, ওনাকে মাটির সাথে পিষে ফেলতে চেয়েছে এই ভারত এবং এই নরেন্দ্র মোদী। ডক্টর নওশের আলী ঠিক কথা বলেছে, এমন একজন মানুষকে উনি একটা ফটোগ্রাফ দিয়ে উনি একটা দরজা ওপেন করলো। এখন আমি এই কথাটা আগে বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খেলতে যেন না। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওনার সাথে খেলার জন্য যা দরকার এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, শিক্ষাবিদ বলেন, আন্তর্জাতিক আর সাংস্কৃতিক অঙ্গনের বলেন, এমন কেউ নাই যারা ডক্টর ইউনূসকে ম্যাচ করে। আমি অ্যাড করি, জি প্লিজ। যে কিছুদিন আগে যে স্বাধীনতা পুরস্কার দিল না, বদরুদ্দিন ওমর সাহেব, উনি গাওরামি করে পুরস্কারটা নেয় না। ডক্টর ইউনূস কি করলেন, এই পুরস্কারটাকে মিউজিয়ামে দিয়ে দিলেন। মানে এমন এটা দিয়ে দিলেন মানে তাতে সরকারও বিব্রত হলো না, আবার বদরুদ্দিন ওমরকে না দিয়েও জিনিসটা মিউজিয়ামে থেকে গেল, এবং লোকজন ওমরকে উনি অনেকটা অমর করে রেখে দিলেন এটার ভিতরে। তাতে তো বোঝা যায় উনি কূটনীতি কতটা কোন লেভেলে উনি বুঝেন এই জিনিসটা। খুব ভালো অ্যাড করেছেন, এর চেয়ে আর ভালো সিদ্ধান্ত হতে পারে না। বদরুদ্দিন ওমরের মতো মানুষ এই পুরস্কারটা না নিয়ে উনি যে রেনেগেড একটা অ্যাটিটিউড দেখিয়েছেন বর্তমান বাংলাদেশের এক্সিস্টেন্সের উপরে, এটাকে যেমন আমি অসম্মান করি না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ে আরো 10 ধাপ সামনে গিয়ে বদরুদ্দিন ওমরকে আরো অমর করে দিয়েছে, এটাকে জাদুঘরে দিয়ে। ওকে, বিমস্টেক মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পারফরমেন্স ছিল, এই পারফরমেন্সটাকে উনি স্পিচ দিয়েছে, উনি ওখানে লোকজনের সাথে আচরণ করেছে, কিন্তু সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর যে কোনো কনফারেন্সে গেলে উনি হয় ওই কনফারেন্সের আকর্ষণ। বিমস্টেক মিটিং এ প্রত্যেকটা মানুষ ওনার সাথে হাত মেলানোর জন্য, ওনার সাথে কোলাকুলি করার জন্য, ছবি তোলার জন্য যেভাবে মানুষ আগ্রহ দেখায়, আমি দেখি না বাংলাদেশের অন্য কোন সরকার প্রধানের সাথে গত 53 বছরে এই আগ্রহ কেউ দেখিয়েছে। অ্যাডভোকেট মামুন, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে উনি তো অ্যাবভ দি হেড অফ দি গভর্নমেন্ট, এটা তো অনেক আগে স্বীকৃত হলো। যে ওখানে আপনি অনেকে জানেন কিনা, অনেক দেশের পাঠ্যপুস্তকে, আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি, যে এখানে ক্লাস 6 এ যে পাবলিক স্কুল, সেখানে পাঠ্যপুস্তকে হঠাৎ একদিন নাড়াচা করতে আমার ফ্যামিলি কি ব্যাপার, ডক্টর ইউনূসের জীবনী পড়ানো হয়। তো এই নিউজটা কিন্তু বাংলাদেশে ফলো করে কোনো ছাপানো হয় নাই, এটা আপনি লক্ষ্য করুন। জাপানের এম্পায়ার সাধারণত কোনো হেড অফ গভর্নমেন্টের সাথে দেখা করে না, চাইলেও না।
কিন্তু ডক্টর ইউনূস গেলে উনি স্বেচ্ছায় এসে দেখা করেন। তাহলে আমি এর আগে আমি বলেছিলাম যে একটা লোকের অনেকগুলো চিন্তা ভাবনা থাকে, কিন্তু উনার যে একটা রিফ্লেকশন হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন সবাই বুঝছে যে না, পুঁজিবাদের সমাধান না, তার একটা বিকল্প একটা মাঝামাঝি পথ, সোশ্যাল বিজনেস। তো এখন এটার মধ্যে অনেক বিতর্ক থাকতে পারে। তবে উনি একটা কথা যেটা বলেছেন, যেটা সমাজতন্ত্রের যারা আমরা বিশ্বাস করি এটা আলটিমেট গোল, উনি বলছেন জিরো থিওরির 3 জিরো থিওরির মধ্যে 2টা, একটা হলো উনি পভার্টি ফ্রি ওয়ার্ল্ড করতে চান, এটা খুব চমৎকার কথা। আর 2টা কথা হলো যে এই যে এনভায়রনমেন্টটা নিয়ে জিরো পলিউশন কিংবা যাই কিছু বলেন, এটা সমস্ত পৃথিবীতে আজকে এই একটাই একটা সমস্যা। এই দুটাকে আপনি যদি দেখেন, আর এটা যদি বাংলাদেশে উনি প্রয়োগ করেন, এতদিনে থিওরিটিক্যালি বলেছেন, উনি একটা ল্যাবরেটরি পেয়েছেন বাংলাদেশে। আমার মনে হয় এইটাকে যদি পূরণ করার জন্য যতগুলো পৃথিবীতে প্রায় 100 কত জানি সেন্টার আই ডোন্ট নো, লিস্ট করা দরকার। এখন ফ্রান্স গভর্নমেন্ট 100 বছরও অলিম্পিকের এটা পান নাই, এই অলিম্পিকের যে লবিং করার জন্য তার বিরাট অবদান। আমরা চেষ্টা করবো যেদিন উনি আসে, আমরা যে বলছি যে ডক্টর ইউনূস সমর্থন গোষ্ঠী এটা প্যারিস একটা কমিটি করবো, ওনাকে ওয়ার্ম রিসিপশন দেবো, এবং এখানকার যারা রাজনৈতিক এবং তাদেরকে নিয়ে আমরা বলবো যে উনি তো এখান থেকে গিয়েছিলেন, আমার কোনো জায়গায় আপনি ইউনূস সাহেব ছিলেন, আপনি দেখা করলেন না, আমরা দেখা করার তো প্রয়োজন যখন হবে কিংবা সুযোগ হবে অবশ্যই দেখা করবো। আচ্ছা, কারণ প্রশ্নটা হচ্ছে যে সেই ইউনূস যখন নাকি এত বড় একটা মিটিং এ গেলেন, সেখানে মোদির অবস্থান, এখন মোদি ওখানে না গিয়েও পারেন না, এখন একটা উজ্জ্বল আলোর সামনে উনি প্রদীপ হয়ে ছিলেন, তাই না? এবং উনি যে স্টুডেন্টকে অ্যাড্রেস করছেন সেটাও তো একটা দেখার বিষয়। তো কাজেই সব কথার এক কথা, আমরা একটা বিশেষ অবস্থায় আমরা তাকে পেয়েছি। উনি নিজেও বলেন নাই যে ভাই আমি আবার নির্বাচন অংশগ্রহণ করবো, যা হয় যে কিংস পার্টি করে জিয়া রহমানের সাথে, তারপর আবার নিজেই পার্টি, উনি এটা বলেন না নাই। উনি একটা বিশেষ রিকোয়েস্ট দিয়েছেন, চলে যাবে, আমি তাই বিশ্বাস করি। এখানে ছাত্ররা আরজিৎ মনে করছেন উনি একজন নির্বাচিত হবেন, প্রাইম মিনিস্টার হবে, আমি মনে করি এই ভুলটা উনি করবেন। কাজে উনি হলো সকল দলের ঊর্ধ্বে, উনি যেহেতু বাংলাদেশের উপরেও উনি, এবং আজকে দেখেন এই যে বিমস্টেকের যে সফলতা তাকে কেন্দ্র করে, তারপর উনি আসিয়ান কান্ট্রিজে ভুক্তির জন্য অনেক চেষ্টা করছে, ইন্ডিয়া বাধা দিয়েছিল, সেখানে খুব শীঘ্রই আমরা চলে যাব। তাহলে আপনারা দেখেন আমরা এখন শুধু ওই সার্কটাকে যে ব্যর্থ করছেন, ইউনূস সাহেব এসে বলছে সার্কটাকে চালু করার জন্য, এখন আসিয়ান আর সার্কটা যদি আবার নতুন ভাবে আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে কূটনীতির দিক থেকে আমরা কোথায় চলে যাব। তো কাজে উনি যে প্রাচ্য এবং পশ্চিমে আমেরিকান ইউরোপের সাথে এবং চায়নার সাথে যে ভারসাম্য বজায় রাখছেন, আমার তো মনে হয় যে আগামীতে যে যদি এই যে আপনার ইউরোপের যে কনফ্লিক্ট হচ্ছে, এটা আমার কয়েকদিনের চিন্তা হচ্ছে, এটা যদি মিল্টন ভাই যদি একটা বিশেষ অনুষ্ঠান করেন, যে এই যে পুতিন আর ট্রাম্পের মধ্যে যে মাঝে মাঝে একটু এক হয় আবার হচ্ছে না, ইলন মাস্কও চেষ্টা করতেছে, এই যুদ্ধটা যদি উনি থামাইতে পারেন, তাহলে আমার মনে হয় উনি তো অনেক সামনে চলে, আরেকবার বোধহয় নোবেল পুরস্কার পাবে। কাজে আজকে পুতিনের সাথে ওনার ওইরকম একটা হয়তো নাই, কিন্তু আজকে চীনের সাথে যেহেতু চীনের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, এখন উনি যদি একটা উদ্যোগ নেন, আমার মনে হয় পুতিনকে যদি উনি রিকোয়েস্ট করেন আর যদি জেলেনস্কিকে করেন, মামুন ভাই, আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলতেছি, বিমস্টেক দিয়ে আমরা একটা কথার কথা যে বিমস্টেক দিয়ে আমরা একটা দেখালাম যে আন্তর্জাতিক এরেনায় ওনার যাত্রাটা আরো আগামীতে কত দূর যেতে পারে। ধন্যবাদ। ওকে, ডক্টর নরশের, আমি আরো একটা কথা আমি বলতে চাচ্ছি, যে কথাটা অনেকে মনে করেন যে জেকব মিল্টন অথবা উই আর দ্য পিপল আমরা সবসময় ডক্টর ইউনূসকে আপহোল্ড করি, আমরা তার অর্জনকে সবার সামনে আমরা এটাকে সেল করার চেষ্টা করি। এখন শাব্দিক অর্থে যদি আমরা বলি যে গত 53 বছরে এই প্রথম এমন একজন সরকার প্রধানকে বাংলাদেশের 20 কোটি মানুষ পেয়েছে, যাকে নিয়ে গর্ব করার মতো এত বিষয় আমাদের সামনে আছে, যে পৃথিবীর যে কোনো জায়গায় গেলে ওই অনুষ্ঠানটার মধ্যমণি হয় আমাদের সরকার প্রধান। এর আগে এটা তো কখনো হয় না। এখন আমরা যদি বলি বিমস্টেক না, আসিয়ান না, উনি ওয়ার্ল্ডের যে কোনো ফোরামে যায়, যত প্রেসিডেন্ট থাকুক সবাই ওনার দিকে হাত বাড়ায় দেয়, সামনে আগাই আসে ওনার সাথে কথা বলানোর জন্য। এখন এত বড় একটা অর্জনকে আমরা যদি ধারণ করতে না পারি এবং এটাকে যদি আমরা রিকগনাইজ করতে না পারি, এর চেয়ে আর বড় দৈন্যতা
বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ডক্টর নওশাদ। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা যদি আমরা ধারণ করতে না পারি, আসলে আমরা একটা দুর্ভাগা একটা জাতি। আমরা চাই ডক্টর ইউনূসের মতো এরকম একজন এল্ডার স্টেটসম্যান যখন দেশের হাল ধরেছেন, আমরা চাইবো যে উনি ওনার মেধার সর্বোচ্চ ব্যবহারটা আমাদের দেশের রিফর্মের দিকে করবেন এবং দেশটাকে উনি মানে কি বলে রাইট ট্র্যাক, মানে রং ট্র্যাক থেকে উনি রাইট ট্র্যাকে এনে দেশটাকে উনি আগায় নিয়ে যাবেন। কারণ আমাদের দেশে আসলে মানে কোনো কিছুর অভাব নাই, শুধু যেটা এতদিন যেটা অভাব ছিল সেটা হচ্ছে গুড গভর্নেন্স, যেটা আমরা আশা করি যে ডক্টর ইউনূস এই কাজটা করবেন এবং জাতির প্রত্যাশা উনি পূরণ করবেন এবং উনি ওনার মেধা প্রজ্ঞা দিয়ে দেশকে উনি এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের সাথে অন্যান্য দেশের সাথে যে কূটনীতিক যে সম্পর্কগুলোকে উনি এগিয়ে নিয়ে যাবেন এবং উনি আমাদের দেশকে একটা এমন একটা স্টেজে নিয়ে যাবেন যেটা আমরা মানে এই মানে এই সাউথ এশিয়াতে আমরা যেটা ডক্টর মাহাথির মোহাম্মদ যে কাজটা করেছিলেন মালয়েশিয়ার ক্ষেত্রে, আমরা চাইবো যে ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষেত্রে ওই কাজটা উনি করে দিয়ে যান। ধন্যবাদ। ওকে, আমি এখন এই বিষয়টাকে পরিবর্তন করব। তারপরে এই সাবজেক্টের উপরে আমার লাস্ট প্রশ্ন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাকে। আমরা সবাই মনে মনে চাই ডক্টর ইউনূস এইটা করুক, ডক্টর ইউনূস ওইটা করুক, ডক্টর ইউনূস এইটা করলেন কেন, ওইটা করেন নাই কেন, এই কথাটা আমরা বলি। আমরা যখন আমাদের মতামতকে ওনার উপরে চাপানোর চেষ্টা করি, আমরা যখন আমাদের বুদ্ধিমত্তা দিয়ে ওনাকে বিচার করার চেষ্টা করি, আপনার কাছে মনে হয় এটা জাস্টিফাইড? ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শন, ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতা আপনার আমার সবার চেয়ে বেশি। এখন আমরা যদি পাশে বসে বলি উনি মোদির সাথে দেখা করলেন কেন, উনি এইটা করলেন কেন, ওনার এইটা করা উচিত ছিল, আপনার কি মনে হয় আমাদের এ ধরনের মানসিকতা ওনার জন্য অ্যাপ্লাই করে, বা এই ধরনের মানসিকতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচার করা কতটা লজিক্যাল বলে আপনি মনে করেন? আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে উনি যখন নাকি নিজেই উনি বলেছেন যে উনাকে যেন আমরা সহায়তা করি এবং প্রতি মাসে একটা করে চিঠি লিখি, তো উনি যখন নিজেই বলেছেন যে গঠনমূলক সমালোচনা করার জন্য উনি আহ্বান জানিয়েছেন, এর চেয়ে বেশি ডেমোক্রেটিক অ্যাপ্রোচ কি হতে পারে? কিন্তু যদি একটা লোকের নিন্দার জন্য নিন্দা করি আর চাটুকারির জন্য চাটুকারি করি, আমার তো চাটুকারি করার তো দরকার নাই, ওরকম কোনো ইচ্ছাও নেই। তো কাজে আমরা যেটা করছি তাকে একটা রিজনেবল টাইম দেওয়া, এবং আমরা বুঝতেছি তার চারপাশে যারা তাদের সহযোগিতা করার কথা ছিল, এনএসআই, ডিজিএফআই, আর্মি, পুলিশ, সাংবাদিক সবই তাকে নন কোঅপারেট করতেছে। তো সেইখানে উনি এই অবস্থার মধ্যে দিয়ে যতটুকু ভাবে ধীরে 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 আগাচ্ছে, উনি একটা জিনিস বুঝেছে যে তাকে এত সহজে কাবু করার মতো যে ভারত কিংবা ভারতের যারা আছে তাদের সেই সাহসটা নাই। আর ওনার যে সাহসিকতা সেটা এই বয়সে উনি প্রমাণ করেছে। ওনার যে মৃত্যু ভয় ওইসব আমি মনে করি না। ওনাকে 8 তলা উঠাইছে সেটার জন্য উনি প্রতিহিংসা পরায়ণ না। আমার মনে হয় যে একটা সময় আসে যে উনি নীরব থেকে একটা ধরনের উনি অ্যাপ্রোচ করেছেন, ওনার ভাষা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। তো যে আমার মনে হয়েছে না যে আমরা যে তাকে যে একেবারে না বুঝাই তাকে অন্ধের সঙ্গে ব্যাপারটা তাও না, আমরা তার যে পরিবেশ, কাজের পরিবেশটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি। এরপর আমাদের নিজস্ব সাজেশন অবশ্যই আছে, উনি নিজেই তো বলেছেন। আর আমি তো সারা জীবনে বলছি আমি তো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, কাজেই একটা লোকের ভালো দিকটাও বলবো আর একজনের ত্রুটি দিকটা বলবো। তবে ওনার গুণের দিকটা এত বেশি, এই মুহূর্তে তাকে কঠোর ভাষায় সমালোচনা করার সময় এখন আসেনি, বরঞ্চ তাকে সহযোগিতা করা, তার চারপাশে যারা নাকি তাকে কাজ করতে দিচ্ছে না এই মুহূর্তে আমি মনে করি তাদেরকে প্রথমে চিহ্নিত করা দরকার, তারপরে দেখবো ইউনূস সাহেব কত দূর আমাদের নিয়ে যেতে পারে। আমার তার প্রতি এখন আস্থা আছে বলেই অনেকে আমাকে বলছেন যে আমি ঢাকা শহরের কথা বললাম যে আমরা যে অনেকে রাজি হয়েছে যে ইউনূস সমর্থন করতে চাচ্ছি, তো ওনার মতামত কি? আমি দেখো ওনার মতামত নিয়ে তো আমার দরকার নাই, ইউনূস তো আমার মতামত দিয়ে আসে নাই, বিশেষ সিচুয়েশনে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। তো কাজে আমাদের উচিত হবে এই অবস্থায় তার হাতকে শক্তিশালী করা, তাকে যারা ঘিরে রাখছে আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সেখান থেকে তাকে সরায় আনা। আমাদের মেসেজ অবশ্যই পৌঁছবে তাদের কাছে। কাজে সেখানে প্রশ্ন হচ্ছে ওয়াকার হলো একমাত্র যে তাকে চ্যালেঞ্জ করতেছে, কিন্তু মানুষ তাকে ওয়াকারকে পাত্তাই দিচ্ছে না, ওয়াকারের সে সাহস নাই তার চোখের সামনে দাঁড়ায় কথা বলার জন্য। ধন্যবাদ। ওকে,
আমি এবার যেই মেইন সাবজেক্টে আমি যাচ্ছি, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশকে নিয়ে একটা আর্টিকেল করেছে। আর্টিকেলটা করেছে এপ্রিল মাসের ৩ তারিখে। আর্টিকেলটা লিখেছে মুজিব মেশাল। তারা লিখেছে, অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। এর অর্থ হচ্ছে, বাংলাদেশ যখন নিজেদের পুনর্নির্মাণে ব্যস্ত, তখন ইসলামী মৌলবাদীরা একটা ওপেন ফিল্ড দেখতেছে তাদেরকে জায়গা করে নেওয়ার জন্য। এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা আছে। আর্টিকেলটা যে লিখছে, সাউথ ইস্ট এশিয়ান নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো চিফ মুজিব মেশাল। মুজিব মেশাল সম্পর্কে আপনাকে আমি একটা কথা বলতে চাই। হাসিনা শাসন আমলে মুজিব মেশাল অনেক দক্ষ সাংবাদিকতা দেখিয়েছে। হাসিনার বিরুদ্ধে অনেক আর্টিকেল করেছে, হাসিনার গুম খুন নিয়ে অনেক আর্টিকেল করেছে, বিভিন্ন বিষয়ে মুজিব মেশাল তার দায়িত্ব পালন করেছে। আবার আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনেক সময় মুজিব মেশালের অর্থাৎ নিউ ইয়র্ক টাইমসের লেখাগুলো বোঝার মতো দক্ষতা যোগ্যতা আমাদের দেশের অনেকেরই নাই। তো যেহেতু নাই, তারা অনেক সময় একটা মেসেজকে ডিফারেন্ট হইতে দেখে। এই সাবজেক্টটায় একটা কথা বলেছে যে আমাদের দেশের ইসলামিস্টরা হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই এমন কিছু কাজ করে যে কাজগুলো মনে হয় সামগ্রিক অর্থে দেশের 90% মুসলমানের মানসিকতা। ফর এক্সাম্পল, হঠাৎ করে কোথাকার কোন ওলামা লীগের মোল্লা সে বলেছে, ওলামা লীগের মোল্লা, আমি কথাটা এর জন্য বললাম, এখন যে বলছে তাকে খুঁজে বের করে সবাই বলবে যে মিল্টন ভুল বলছে, সে ওলামা লীগ না, সে জামাতের অথবা সে ইসলামিক কোন দলের। একটা কথা আপনাদেরকে আমি বলি, গত 16 বছরে একটা কাজ হয়েছে। সেই কাজটা কি হয়েছে জানেন? বিএনপির বহু নেতা এবং কর্মীরা দিনের বেলায় বিএনপি করেছে, রাতের আধারে তারা আওয়ামী লীগ করেছে। এবং জামাত ইসলামের কিছু লোক দিনের বেলায় জামাত করেছে, রাতের বেলায় আওয়ামী লীগ করেছে। এবং পাশাপাশি তারা ভারতীয় তোষণ নীতি এটাকে চালিয়ে গেছে। এখন কোথাকার কোন এক স্কুলের মেয়ে হাফ প্যান্ট পরে সে ফুটবল খেলতে গেছে, সেখানে এই ইসলামিস্ট বলছে মেয়েরা হাফ প্যান্ট পরে কেন ফুটবল খেলতে যাবে। দর্শকবৃন্দ, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ধর্ম ইম্পোজের ক্ষেত্রে ইসলামের প্রথম একটা শর্ত আছে। সে শর্তটা কি? দেয়ার ইজ নো কম্পালশন ইন ফেইথ। আমাদের ধর্মে কোনো জবরদস্তি নাই। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এখন এইটার ইন্টারপ্রিটেশন সম্পর্কে আমি ভালো না, কারণ আমি কোরআনিক আরবি জানি না, আমি হাদিসের ব্যাকআপ করতে পারি না, এটার উপরে আমার এত আমল নাই। দেয়ারফর একটা রিলিজিয়াস ফতোয়া দেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার ওটা আমার নাই। এখন কোথাকার কোন লোক ওই কথা বলেছে একটা মেয়েকে যে তুমি ফুটবল খেলতে পারবা না, নিউ ইয়র্ক টাইমসের এই আর্টিকেলের ভিতরে ওইটাকে কোট করা হয়েছে। আবার কোট করা হয়েছে যে স্কুলে একটা মেয়ের হিজাব নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, তুমি হিজাব পরো নাই, তোমার হিজাব ঠিক নাই, তোমার বোরকা ঠিক নাই। এখন আমি যদি ডক্টর নওশাদ আলী আপনাকে প্রশ্ন করি, এই যে যেসব লোকজনরা এই কাজগুলো করে, তারা কি আসলে আমাদের ধর্ম সম্পর্কে তারা নিজেরা সচেতন? তারা নিজেরা কি ধর্ম সম্পর্কে এতটা বিজ্ঞ যে অন্যের উপরে এই জবরদস্তি খাটানোর জন্য, ইম্পোজ খাটানোর জন্য এমন কিছু কাজ করে যেটা পুরা মুসলিম সমাজের জন্য, মুসলিম জাতির জন্য, আমার বাংলাদেশের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায়? সাবজেক্টটাকে আপনি আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন, ডক্টর এস এম নওশাদ আলী? ধন্যবাদ।
আসলে বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই ভালো না, মানে বাড়াবাড়ি আসলে কখনোই কোনো ভালো ফল নিয়ে আসে না। আমরা যেটা করতে পারি মানুষকে বুঝাতে পারি, অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা সেটা বুঝাতে পারি, কিন্তু আমরা কারোর উপরে কোনো বাড়াবাড়ি করতে পারি না, বা সেটাকে আমরা মানে কোনো বল প্রয়োগ করতে পারি না। এটা করা যেতে পারে কার উপরে? আমার অধীনে আছে কে? আমার অধীনে আছে আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানেরা। আমি এখানে ইয়ে করতে পারি, আমি আরেকজনের স্ত্রী বা সন্তান বা কন্যাকে আমি এটা মানে বাড়াবাড়ি করতে যাবো না, তুমি এরকম করতেছো কেন, ওইরকম করতেছো কেন, এটা আমি বলতে পারবো না। মানে মানে এটা আমি মানে জোর করতে পারবো না। আমি বড়জন সেটা ইসলামের যে নির্দেশ সেটা শুধু তাকে জানাইতে পারবো, কিন্তু আমি সেখানে কোনো এটা বল প্রয়োগ করে আমি সেটা তাকে মানাইতে পারবো না। এটা হচ্ছে আমার কথা। আরেকটা হচ্ছে কি, মানে এখানে যেমন যে জিনিসটা এসছে, যে হিজাব বোরখার যে বিষয়টা, যে মানে ছিঁড়ে ফেলেছে বা এরকম, কিন্তু এর উল্টা চিত্রটা কিন্তু অনেক জায়গায় হয়েছে। অনেক মেয়েরা কিন্তু নিগৃহীত হয়েছে অনেক শিক্ষকের দ্বারা বা ইউনিভার্সিটিতে পরীক্ষকের দ্বারা। তারা হিজাব এবং বোরকা পরে আসার কারণে তাদেরকে পরীক্ষা দিতে দেয় নাই, তাদেরকে ক্লাস করতে দেয় নাই, তাদেরকে করতে দেয় না, যেটা ইন্ডিয়াতে যেরকমটা এরকম হয়েছিল আর কি। তো ওইরকম হওয়ার কারণে তারা কিন্তু মানে প্রতিবাদ করেছে। এখনো হচ্ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, মানে এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে, কিছু কিছু সো কল সেকুলার টিচাররা এরকমটা করছেন। মানে এটাও কিন্তু মানে আসা উচিত ছিল, কিন্তু এই জিনিসটা কিন্তু হাইলাইটেড হয় নাই। মানে যেটা হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে যে বাড়াবাড়ির জিনিসটা হাইলাইটেড হচ্ছে, কিন্তু বাড়াবাড়ি কখনোই ভালো ফল আনে না। এটা হচ্ছে আমার কথা। মানে কখনোই কোনো অবস্থাতে কোনো ক্ষেত্রে আসলে বাড়াবাড়ি করার কোনো ইসলাম কিন্তু মধ্যপন্থার ধর্ম। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন মধ্যপন্থা অবলম্বন করার জন্য। এখন যিনি মানে নিষেধ করবেন বা করবেন, উচিত তার নিজের সীমারেখাটা বোঝা, তার নিজের লিম কতটুকু উনি করতে পারবে সেই জিনিসটা বোঝা। এটা কারণ আপনার ক্ষেত্রে আপনার অধীনস্থ যিনি, মানে আপনার স্ত্রী বা আপনার কন্যা, তাকে আপনি যেভাবে আপনি করতে পারবেন, আপনি আরেকজনের স্ত্রী বা কন্যাকে আপনি কিন্তু সেভাবে মানে বল প্রয়োগ করতে পারবেন না। এটা আপনার রাইট নাই। ডক্টর নওশাদ আলী, এরপরেও যদি আমি আপনাকে বলি, আপনি আপনার স্ত্রী পুত্র কন্যাকে আপনি শিক্ষা দিতে পারবেন, তাদেরকে জানাতে পারবেন, তাদেরকে সাজেস্ট করতে পারবেন, কিন্তু আপনি নিজে মদ খান, আপনি নিজে আকাম কুকাম করেন, আপনি আদর্শের বাইরে গিয়ে কাজ করেন, সে এগুলো সব করার পরে আপনি ঘরে এসে আপনার বউ বাচ্চা কাচ্চার উপরে চড়াও হবেন, এটা কি লজিক্যাল? প্রশ্নে আসে আমার মানে মানে এটা মানে কি বলে এটাকে, কারণ মানে নৈতিকতা বিরোধী আর কি, মানে ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিরোধী। কারণ হাদিসে কি দেখে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন, বললেন যে আমার ছেলে বেশি মিষ্টি খায়, আপনি একটু দোয়া করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এক সপ্তাহ পরে আসো। তারপরে ওই মহিলা আসলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আরো এক সপ্তাহ পরে আসো। তারপর মহিলা আসে, তারপরে উনি আসলেন, তখন তুমি ওই দোয়া করে দেন। মহিলা বললেন যে আপনি আরো আগেই তো করতে পারতেন, তাহলে দেরি করলেন কেন? বলছে ওই অভ্যাসটা আমারও ছিল, আমার নিজের ভিতরে যদি এই অভ্যাসটা থাকে, তাহলে আমি আপনার ছেলেকে কিভাবে নিষেধ করতে পারি? আগে তো আমার নিজের ঠিক হতে হবে। আমি যখন নিজে ঠিক হবো তখন আমি আমার ফ্যামিলিকে এটা বলতে পারবো। আমি নিজে যদি চরিত্রহীন থাকি, নিজে যদি আমি মদ্যপ থাকি বা নিজে যদি জুয়া খেলি, তাহলে আমি আমার ফ্যামিলিকে আমি এটা বলতে পারবো, আমার ফ্যামিলি এটা মানে মানবেও না। আসলে আমি যেটা বলবো সেটা আসলে আমার ফ্যামিলি দেখবে না, দেখবে আমি যেটা করি সেটা আমার ফ্যামিলি দেখবে, যে আমি কি করতেছি। এটা আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যদি কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে আমার আসলে কথারও কোনো দাম থাকবে না। ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আজকের এই সাবজেক্টটাকে টানার উদ্দেশ্য দর্শকবৃন্দ সহ বাংলাদেশের সবাইকে একটা জিনিস জানানো। একজন ইন্ডিভিজুয়ালের অ্যাকশন একটা দেশের জন্য, একটা জাতির জন্য, 20 কোটি মানুষের জন্য বার্ডেন হতে পারে। যে এই কাজটা করে বা করেছে, যেই ব্যক্তি এই একটা মেয়েকে ফুটবল খেলার জন্য নিষেধ করেছে, তার এই একটা আচরণের জন্য নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকা এই এপিসোডটাকে টেনেছে। এখন যে ব্যক্তি এই কাজটা করেছে, এ ধরনের ব্যক্তিরা উদ্বুদ্ধ হয় ভারতের প্ররোচনায়, এ ধরনের ব্যক্তিরা উদ্বুদ্ধ হয় ওয়াকারের প্ররোচনায়, এ ধরনের ব্যক্তিরা উদ্বুদ্ধ হয় পার্শ্ববর্তী দেশের প্ররোচনায়। কিন্তু ওই ব্যক্তি কি করে, এই কাজটা করার পরে নিজে সরে যায়, কিন্তু দায়ভারটা পরে কারো পরে, আমার দেশমাতা বাংলাদেশের উপরে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? শুনেন, আমি আর্টিকেলটাও ভালো করে কয়েকবার পড়েছি এবং আমি একটা আবার এটাকে আমার নিজের পোস্টে আমি দিয়েছি, যে উনি যেভাবে লিখছে যে আই ডু নট এগ্রি টু দি আর্টিকেল রিটেন বাই আপনার যে মজিদ মাসাদ, উইথ হিজ আলটেরিয়ার মোটিভ। এটা আমি পোস্ট দিয়েছি এই হেডিংটা দিয়ে।
কেন আলটেরিয়র মোটিভ বললাম? কোন লেখক, কোন সাংবাদিক কিন্তু নিরপেক্ষ নয়, উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে লেখে। এটা আমি একটা রিসার্চ করছিলাম ইউনিভার্সিটিতে, এমফিল এবং পিএইচডি লেভেলে। আমার গবেষণা বিষয়বস্তু ছিল বেঙ্গলি ওমেন্স রাইটস ইন গ্রেট ব্রিটেন, সাউথ এশিয়া। আমি একমাত্র নারী অধিকার নিয়ে গবেষণা করেছি, যদি আমার থিসটা জমা দিতে পারি নাই, অনেকটা আরেকটা আলোচনা। তো আজকে আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম যে উনি এখানে যে জিনিসগুলো এনেছেন, এবং এখানে রেফারেন্স আকারে জামাত ইসলামকেও সে ইসলামিস্ট হিসাবে ট্যাগ দিয়েছে। তো আমি দেখলাম যে জামাত ইসলাম এবং বিএনপি কে তারা এখনো আমেরিকায় যে টেররিস্ট হিসাবে নাম লেখেছে, যে ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা মিডিয়া বাংলাদেশ সহ। তো এটা হলো ভেরি এক্সেপশনাল। তখন তো এই যে খেলাফত দিয়ে মাস্টু খেলাফত যেটা করছিল ঢোক ঢাল পিটাইয়া, এটা তো নিষিদ্ধ ঘোষিত ছিল। তখন তো ওয়াকাররা চুপ করেছিল, পোস্টার লাগাইছে। এতে কি প্রমাণ হয় না এটা গভর্নমেন্ট বলতে ওয়াকার যে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাতে চেষ্টা করছে অবৈধভাবে, সেটা প্রজেক্ট করতেছে। সে এই যে ভদ্রলোক বললেন খেলতে আসছেন, সে মাইকিং করছে, মাইকিং করে জড়ো করছে। এখানে পুলিশ ওই যে মেয়েটা গেছিল খেলা দেখতে, অনেক দূরের থেকে এসেছিল, তাকেও বাধা দিছে। তাদের যদি উচিত ছিল যে মাইকিং করতেছে প্রকাশ্য, তারে গ্রেফতার করা। তাইলে আজকে এই আলোচনা আসতে পারতো যে এক্সেপশনালি 2-1 করছেন, কিন্তু গভর্নমেন্ট এটাকে প্রতিরোধ করছে। তাহলে এই যে জামাত ইসলাম খুব সাইলেন্ট থাকলো, বিএনপিও এই ব্যাপারে খুব সাইলেন্ট থাকলো, হ্যাঁ, মিডিয়ার পক্ষ থেকেও এই ওয়াকারকে কেউ দোষারোপ করে খুব সাইলেন্ট থাকলো। এখন এই ভদ্রলোক সম্পর্কে আমি যা দেখলাম, উনি হলো কাবুলে জন্মগ্রহণ করছে, 8 বছর আমেরিকা লেখাপড়া করছেন এবং সাউথ এশিয়া। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে উনার আগের যাই থাকুক, ওনার যে মেন্টাল মেকআপটা ছিল সেটা হলো কাবুলে দেখেছেন, যেখানে নারী কিভাবে খেলাধুলা করতে পারে না। এখন নতুন করে যে তালেবান সরকার আবার ক্ষমতায় এসছে, সেখানেও নারীদের অধিকারগুলো সংগঠিত হচ্ছে না। আপনি ইরানেও দেখেন। আজকে এই ঘটনাকে যখন সামনে আনলো, এটা খুবই এক্সেপশনাল ব্যাপার। এটা সমগ্র বাংলাদেশের প্রধান আলোচ্য বিষয় না, যে কোনো একটা ঘটনা ঘটাইতে পারে। কাজে সাংবাদিকদের উচিত ছিল যে এই কথাগুলো নোট করা, যে বাংলাদেশে আপামর জনগণ পলিটিক্যালি কেউ এটা অ্যাকসেপ্ট করে নাই, এবার কেউ সমর্থনও করে নাই। কিন্তু এখানে যে সরকারের, যে সরকার বলতেছে যে হাসিনার উস্কানি ছিল, যেখানে আমি প্রথমেই বলছি যেখানে জামাত কার্ড খেলা উচিত ছিল না। এখানে নির্দেশে ওয়াকারকে দিয়ে জামাত কার্ড খেলছে, এবং এই লেখক জামাতকে ইসলামিস্ট হিসাবে ট্রিট করে। আর আমাদের বাংলাদেশে অনেকে না বুঝে মনে ইসলামিক শব্দটা ওয়েস্ট ব্যবহার করছে ইসলামকে ডিফেম করার জন্য। এটা 94-এ এখানে সমস্ত পত্র, এটা ফরাসি দেশে থেকে শুরু হয়েছিল। তখন বলছে এটা একটা ধর্মের নাম, কারণ আমরা ইসলামিস্ট বলতে আমরা বুঝি যে সন্ত্রাসী, তো আমাদের লোকে বুঝায়। তাহলে এই ইসলামিস্ট আর ইসলামিক কিংবা ধর্মীয় ফান্ডামেন্টালিস্ট, এটা সব ধর্মে আছে, শুধু ইসলামে নাই, মুসলমান ধর্মে নাই, খ্রিস্টানিতে আছে, বুদ্ধিস্ট ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে। কাজে আপনি ওইভাবে না বলে যদি শুধু ইসলামিস্ট বলেন, তাহলে আমি যদি বলি খ্রিস্টানিস্ট, বুদ্ধিস্ট, কমিউনিস্ট, এইভাবে তারা করেছে। এবং তারা চায় কমিউনিস্টের পরে ইসলামিস্ট এবং শেষে বলছে টেরোরিস্ট। 3টা শব্দ দিয়ে তারা হেডলাইন করছিল। লোমন পত্রিকা প্রথম বলছিল কমিউনিস্ট, ইসলামিস্ট, টেরোরিস্ট, তারপর ব্যাখ্যা দিচ্ছে। তো কাজে আজকে এই ভদ্রলোক যেই অর্থেই হোক না কেন, উনি ওয়েস্টে লেখাপড়া করছেন, উনি এই সুযোগটা পেয়েছেন। উনি জানে এটা বিরাট মিডিয়া হবে। ভারতের আর মোসাদ এখন প্যালেস্তিন ইস্যুকে জাস্টিফাই করার জন্য গাজায় যেইভাবে সেকেন্ড ওয়ারের পর যেইভাবে চোখের সামনে মানব জাতিকে ধ্বংস করছে, সেখানে জামাত ইসলাম বিএনপি চুপ ছিল। হ্যাঁ, তো আমাদের প্রশ্নটা হলো যে আজকে বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি, এবং সেইখানে আমি বলবো যে এই সাংবাদিকতার যে নকশ, আমি ভাবতেছি যে আমি একটা লিখবো, এটা বড় করে লিখবো, এবং তাকে বলবো যদি রিজয়েন্টটা না দেয় আমি তার সম্পর্কে আমি বলবো। কাজেই এইটাকে আমার ধারণা যে বাংলাদেশের অধিকাংশ যারা রাজনীতি করে এই আর্টিকেলটা ওনারা ভালো করে পুরাটা পড়ছেন কিনা আই ডাউট। আমি ধন্যবাদ জানাচ্ছি মিল্টন ভাইকে এই আর্টিকেলটাকে সামনে আনার জন্য। এবং আমি মনে করি এই আর্টিকেলটা সকলের রাজনীতি অ্যাক্টিভিস্ট, বিশেষ করে ছাত্ররা, ওরা তো এতটুকু ইংলিশ তাদের অবশ্যই জানে, ভালো করে গবেষণা করুক, এটা একটা রিজয়েন্ডার দেওয়া উচিত এবং এটাকে প্রত্যাখ্যান করা উচিত। সে জেনে হোক অজান্তে হোক, এটা বাংলাদেশকে চিহ্নিত করা হলো যে বাংলাদেশ আবার আসতেছে। কেন আওয়ামী বামরা তো বলাই শুরু করছে ডে ওয়ান থেকে আওয়ামী বামরা, সিপিবি মার্কাল যারা আওয়ামী মার বলা শুরু করছে, আমরা হাসিনা ফ্যাসিকে তাড়িয়ে আর ধর্মীয় ফ্যাসিস আনতেছি। তাদের জন্য একটা বিরাট খোরাক হয়ে গেছে গা। কাজেই এইটাকে তারা নার্সিং করবে, আরো বড় করে ছাপাবে। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা? ধন্যবাদ। ওকে, আপনাকে এখন ভাই
আপনারা কথা শুরু করলে আর থামতে চান না। আপনারে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, সেটা হইতেছে যে বাংলাদেশ থেকে ওয়াকারের বাচ্চা গোলাম মুর্তজা নামে আওয়ামী এক খোরকে তারা প্রেস মিনিস্টার করে ওয়াশিংটন ডিসিতে পাঠাইছে। গোলাম মুর্তজা নামে একটা লোক, এই লোকটা নিউ ইয়র্কে রাস্তাঘাটে টয়লেট পেপার নামে খ্যাত একটা পত্রিকার সম্পাদক ছিল, জিকু, যে টেলিফোন কার্ড ফ্রড করতো, এখন আওয়ামী লীগের কুত্তার বাচ্চাদের ওই টাকা লন্ডারিং করে। এই জাকারিয়া জিকু পত্রিকায় এই গোলাম মুর্তজা এসে 2 পয়সার বিনিময়ে কাজ করত। এই গোলাম মুর্তজারে এখন অ্যাম্বাসেডরের উপরে সিনিয়র সচিবের মর্যাদা দিয়া প্রেস সচিব বানাইছে ওয়াশিংটন ডিসিতে। কে বানাইছে? ডক্টর ইউনূস বানায় নাই। কে বানাইছে? ওয়াকার, এই ভারতীয় মদতপুষ্ট এবং তাওহীদ এবং আসিফ নজরুল এবং চুপ্পু। এখন নিউ ইয়র্ক টাইমসের এই আর্টিকেলটার উপরে যে একটা প্রতিবাদ ছাপানো দরকার এবং এটার উপরে যে একটা অবজারভেশন দেয়া দরকার এবং এটা নিয়ে যে আলোচনা করা দরকার, এটা গোলাম মুর্তজারা করে নাই। আপনার কি মনে হয় এটা কি ইচ্ছা করে করে নাই নাকি ওয়াকারের নির্দেশে করে নাই? আপনার কি মনে হয়? এরা হইলো হিজ মাস্টার ভয়েসের লোকজন। এরা পানি খাবে কিনা এটা ওয়াকারকে জিজ্ঞাসা, আর ওয়াকার জিজ্ঞাসা করবে রকে এটা খাওয়া যাবে কিনা। প্রশ্নটা হলো যে তারা, আমি চ্যালেঞ্জ করলাম, আমি তো একটা আর্টিকেল লিখবই, এটা কাউন্টার আর্টিকেল লিখবো এবং এইটা কপিও পাঠাই দিব পররাষ্ট্র মন্ত্রণালয় যাদেরকে। এরা এই আলোচনার পরেও দেখবেন একটা টু শব্দ করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ডক্টর নওশের আলী, আপনাকে আমি জিজ্ঞাসা করি, একটা রাষ্ট্রকে যখন জঙ্গি তকমা দেওয়ার জন্য ইসলামিস্টদের এভাবে দোষারোপ করা হয়, এভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে উলঙ্গ করা হয়, তখন ওই দেশের প্রেস সচিব যে থাকে এম্বাসিতে তাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটার প্রতিবাদ করা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌহিদ হোসেনের দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটার প্রতিবাদ করা, কিন্তু আজ অবধি তারা করে নাই। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? অবশ্যই এটা ওনাদের দায়িত্ব, ওনাদের মানে সব দিক থেকে ওনারা কিন্তু এটার জন্য রেসপন্সিবল। এটা কারণ ওনাদের উপদে আছেই তো ওই কাজগুলো দেখার জন্য। যদি ওনারা এটা কাজটা না করেন তাহলে তো আমি বলবো যে ওনাদের দায়িত্ব অবহেলা করেছেন। অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত, ওই গোলাম মুর্তজা সাহেবেরও করা উচিত, ওই তৌহিদ হোসেন ওনারও করা উচিত। কিন্তু এই যে তৌহিদ হোসেন যিনি, ওনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মানে অভিযোগ আমরা শুনতে পাই যে উনি ওনার পছন্দের লোকজন উনি ওই সচিব নিয়োগ দিয়েছে এবং যারা নাকি ওই যে মানে সরকারের বিরুদ্ধে কথা বলছে সচিবগুলা, ওই সচিবদেরকে কিন্তু উনি মানে ওই যে কি বলে ওই যে ফরেন অফিসার বা রাষ্ট্রদূত যারা, তাদেরকে কিন্তু উনি চাকরিচ্যুত করে না, কোনো শাস্তিও দেন, বরঞ্চ তাদেরকে সেফ এক্সিট দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। উনি যে ওই যে পররাষ্ট্র সচিব নিয়োগ করেছেন সেটা নিয়েও যথেষ্ট মানে কন্ট্রোভার্সি আছে এবং সেটা নিয়ে যত ইউটিউবে বা ইয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ ভালোই কথাবার্তা হচ্ছে। আর এই যে গোলাম মুর্তজার যে বিষয়টা, এটা আমি যেটা শুনেছিলাম যে ওনার নিয়োগটা নাকি মানে এসেছিল যে নাহিদের রিকমেন্ডেশন, আমি সত্য মিথ্যা জানি না, আমি যেটা শুনেছি সেটা আর কি আমরা আপনাকে এখানে শেয়ার করলাম। এখন গোলাম মুর্তজা ছিল বাংলাদেশে একটা মানে পত্রিকা চালাতো, সাপ্তাহিক পত্রিকা চালাতো, উনি দৈনিক পত্রিকাও চালাইতে পারতেন না। এরকম একটা লোককে কেন ওইখানে দিল, যিনি যদি ওইরকম গাটি যদি তার না থাকে, তার ওইরকম ক্যালিবারি যদি না থাকে, তাহলে এই লোকটার খামাখা এত টাকা বেতন দিয়ে ওখানে রাখার উদ্দেশ্যটাকে? তাকে ধরা এই ধরনের পোস্ট গুলোতে তো লোকজন দেওয়া হয় ওই কারণে যে আমাদের দেশকে সে ডিফেন্ড করবে, সামাজিক আমাদের দেশের এগেইনস্টে যে প্রপাগান্ডা গুলো হচ্ছে সেই প্রপাগান্ডা গুলো উনি ডিফেন্ড করবে। কিন্তু উনি যদি সেটা না করতে পারেন, আমি তো মনে করবো যে এটা ওনার দায়িত্ব হবে, ওই দায়িত্বে থাকার কোনো যোগ্যতাই ওনার নাই। ধন্যবাদ। ওকে, এক দর্শক একটা কথা লিখেছে, আমি দর্শকের কথাটাকে মূল্যায়নের জন্য বলবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাকে। ভদ্রলোকের নাম, দর্শকের নাম সমীর রুশো। সে বলেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন তৈরি তো করেছে কুখ্যাত বাকশালের আন্ডা বাচ্চারা, আর এগুলোকে শেল্টার তো দিয়েছে ওয়াকারিয়া এন্ড ফেকরুল গংরা। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উনি একটা চমৎকার মন্তব্য করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের কথাটাই উনি বলছেন এবং সাধারণ জনগণ ইদানিং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও অনেক মনোযোগ দিচ্ছে, সেখানে আমি বলবো তাকে ধন্যবাদ জানাই। আমাদের সুরেই উনি বলেছেন, উনি জিনিসটা ধরতে পেরেছেন। ধন্যবাদ।
তাইলে বিষয়টাকে কি আমরা এভাবেই ধরতে পারি? যে আমি আপনাকে যদি সার্বিকভাবে ওয়াকারকে ব্যাখ্যা করি, হাসিনা পালায়ে যাওয়ার পরে এই ভারতের সরি ওই ব্রিটিশদের মাগি সাপ্লাইকারী খান বাহাদুরের খান বাহাদুর নামদারি মির্জাফর ফজলুর রহমানের পোলা মির্জাফর ফজলুর রহমান খানের বংশধর কি ওয়াকারুজ্জামান মির্জাফর, সে হাসিনা পালায় যাওয়ার পরে কি ধরনের একটা আর্টিকুলেশন ন্যারেটিভ তৈরি করলো যে তিন বাহিনীর প্রধান গণভবনে গেছে, তাদের সামনে বন্দুক ধরছে, জয়রে ফোন করছে, রেহানারে ডাকছে, কত একটা কাহিনী বা মামুন ভাই বানাইছে। ওয়াকারের কত বীরত্ব, ওয়াকার তাকে গিয়ে এইটা বলছে, জয়কে এইটা বলছে, কিন্তু টোটাল সাবজেক্টটা ছিল একটা বানোয়াট, টোটাল সাবজেক্টটা ছিল বানোয়াট। তারপরে ওয়াকার কি করছে? অনলাইনের কোন এক টিভির কোন এক সাংবাদিককে ইন্টারভিউ দিতে গিয়ে বলছে উনি যে 5 তারিখে চলে গেছে বা যাবে আমি এটা জানতামই না। এই ওয়াকার মিথ্যাবাদী। এখন ওয়াকার মিথ্যাবাদী, তার মিথ্যাচারিতা দিয়া আর্মির এই পজিশন বাগানোর পরেও এই শুয়োর ওই সাংবাদিকরে বলছে 5 তারিখে কি হয়েছে আমি জানি না। আবার লন্ডন থেকে দাড়ি মশালা আর এক বেকুব আবার ব্যাখ্যা করে, কেউ একজন বলেছে উনি নামাজের কাপড়ে বসে বলেছে হোয়াই মি। এই বলদা বেডারা যখন ওয়াকারকে এইভাবে গ্লোরিফাই করার জন্য এই কথাগুলো বলে, আমার মনে হয় স্যান্ডেল দিয়ে আমি দুটা বাড়ি দিয়া দেয় এইসব শুয়োরদের। আপনি চিন্তা করে দেখেন ন্যারেটিভটা কি তৈরি করলো। ওয়াকার হাসিনাকে কনফ্রন্ট করছে, তিন বাহিনীর প্রধানরা ইসা কইছে আপনারা যাইতে হবে, গুল্লি করবে, জয়কে ফোন করা হয়েছে। আপনাকে আমি বলি কিছুই করা হয় নাই দর্শকবৃন্দ। আগস্ট মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ওয়াকার নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান হাসিনাকে গুছাইয়া টুচাইয়া বস্তা বাইন্দা টাকা, ডলার, স্বর্ণ, জহরত সবকিছু একত্রে গুছাইয়া দিছে। হাসিনার বাক্স বাইন্দা দিছে ওয়াকারের বউ, হাসিনার জিনিসপত্র গুছাইয়া দিছে ওয়াকারের বউ। ওখানে কোনো কনফ্রন্টেশন হয় নাই। আপনাদেরকে যেই কাহিনীর কথা ওয়াকার বলছিল, হাসিনা যাইতে চায় না, হাসিনারে অমুক করছে সেমুক করছে, জাস্ট বানানো জুজুবুরির গল্প, মিথ্যা কথা। এই হারামজাদা ওয়াকার ও সত্য জীবনে বলে নাই, ও মরার আগে কলেমা পড়ার বদলে বলবে জয় বাংলা। এই শুয়োরের বাচ্চা। আমি আবার শুয়োরের বাচ্চা বললে তো এইটার আবার আমি জানি না। মির্জা আব্বাসের শুয়োরের বাচ্চা কইছে দেখা মির্জা ফখরুল লাভ দিয়ে উঠছে। এখন ওয়াকারের কইছি মির্জা ফখরুল যদি আবার লাভ দিয়ে এসে বলে হ্যাঁ ওয়াকারের যে শুয়োরের বাচ্চা বলছে, সাবজেক্ট এরকম হইতে পারে না, সে তো হইতেই পারে, সে বলতেই পারে। এখন সাবজেক্টটা হচ্ছে ওয়াকারুজ্জামান এ ধরনের একটা ন্যারেটিভ সেল করার চেষ্টা করছে, এবং এটা যে শুধু ওয়াকার এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তা তো না। আমাদের দেশের বাল পোলারা, কিছু কিছু বাল খোর লোকজনরা এটাকে আবার বিশ্বাসও করে এবং এটারে আবার প্রমোটও করে, তারে নিয়ে বন্ধুরা করে। ওয়াকার না থাকলে জনগণের কি হতো? আর একটা লজিক, ওই যে দাড়িগোপালা এক এনসিনোম্যান, এটাকে বলে ওরাং উটাং, এনসিনোম্যান ওরাং উটাং। আমি এই জন্য বলি যে এরা মাটির নিচে বাস করে, হঠাৎ করে দাড়ি মসলে উঠে দাঁড়ায় বলে আই এম দ্য ম্যান। বলছে ওয়াকারের জায়গায় যদি আজিজ থাকতো, ওয়াকারের জায়গায় যদি শফি থাকতো, ওয়াকারের জায়গায় যদি ইকবাল করিম ভুইয়া থাকতো, তাইলে গণহত্যা হইতো, রক্ত হইতো। আপনি কি তাই মনে করেন ডক্টর নওশের আলী? কেন প্রশ্ন আসে না? কারণ ওইটা মানে গণহত্যা যদি হইতো, এটা ছিল একটা মানে পাগলামি ডিসিশন ছিল। কারণ ওই দিন প্রায় 20-30 লক্ষ প্রাণ পাইছিল, কয়জনকে সে মারতো। তারপরে আপনার এফেক্টটা কি হতো? আপনার এফেক্ট হইতো পুরো ক্যান্টনমেন্ট একদম পা মাটিতে মিশিয়ে দেওয়া হতো, এতগুলো মানুষ যখন ওইখানে গিয়ে হামলা করতো।
এবং ওই যে হাসিনা যদি আগে পালায় যে গিয়ে থাকে, তাহলে তখন তাকে মানে জনগণ তখন সামনে জায়গা পেত, তাকেই শেষ করে ফেলতো এবং পুরো ক্যান্টনমেন্ট একদম পুরো মাটির সাথে মিশে যেত যদি তারা ওই অ্যাকশনে যেত। তারা অ্যাকশনে যায় না বাধ্য হচ্ছে, এবং ওই যে জাতিসংঘ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে তোমরা যদি জনগণের এগেনস্টে নামো তাহলে কিন্তু তোমাদের মিশন ক্যান্সেল হয়ে যাবে। এটাও একটা ভয় তাদের ছিল, কারণ জুনিয়র অফিসাররা কিন্তু কেউ আর ইয়ে করতে চায় না, মানে জনগণের বিরুদ্ধে নামতে চায় না, কারণ তারা কোনো লজিক পাচ্ছিল না যে জনগণের বিরুদ্ধে তারা কেন গুলি চালাবে এবং কেন গুলি চালিয়ে তাদের নিজের ভবিষ্যৎটাকে কেন নষ্ট করবে। কারণ প্রত্যেকটা আর্মি অফিসারের একটা ইচ্ছে থাকে যে সে মিশনে যাবে, মিশনে গেলে 2 বছরে সে মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা সে নিয়ে আসতে পারবে তার ফ্যামিলির জন্য। এটা সে কোনো অবস্থাতেই সে ক্যান্সেল হয়ে যাবে, এটা সে কোনো অবস্থাতে সে চাইবে না। তো এই ধরনের ডিসিশন তারা নিতে পারতো না, বা এরকম হাসিনাকে খুশি করতে গিয়েও তারা এরকম ডিসিশন নিতে পারতো না। হিটলারও পারে না। হ্যাঁ, হিটলারও কিন্তু এত 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 মানুষকে কিন্তু একসাথে মারতে পারে না, যে ইহুদিতে যে মারলো বা ইয়ে কি সব ইহুদিতে মারতে পারছে, সব ইহুদিতে সে মারতে পারে না। এইটাও সম্ভব হতো না এই জিনিসটা। এইটা যারা বলে আসলে আমি মনে করি যে বোকার সঙ্গে বাস করতে। ধন্যবাদ। আর যারা এখন এটাকে এখনো বোঝানোর চেষ্টা করছে যে ওয়াকার থাকলে, ওয়াকার খুব ধার্মিক, ওয়াকার ইমামতি করে, এখন এই ইমামতি করা ওয়াকার যে লোকজনদেরকে দিয়া, এই ফরিদউদ্দিন আল মাসুদকে দিয়া, ওলামা লীগের লোকজনদেরকে দিয়া বাংলাদেশে এই হাফ প্যান্ট পরা মেয়েদের নামাজ পড়তে, ফুটবল খেলতে দিবে না, হিজাব করছে কেন এটা করতে দিবে না, এগুলো কইরা আমাদের সমাজটাকে যে নষ্ট করতেছে, টোটাল মানুষকে এগুলো বুঝতেছে। ভাই আপনারা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আপনার অবস্থান বাংলাদেশে। আপনার কি মনে হয় মানুষের এই সেন্টিমেন্ট, মানুষের এই ব্রেইন এখন খুলতেছে যে তাদের সামনে এই ধরনের ড্রামা করা হয়েছে, এগুলো যা ভণ্ডামি? আসলে এখন মানুষ তো সচেতন, মানুষ তো এখন বিভিন্ন সোর্স থেকে তার নিউজ গুলা কালেক্ট করে। এখন কিছু মানুষের সাথে পারসেপশন কখনোই চেঞ্জ হবে না। সে মনে করবে যে সে যেটা চিন্তা করতেছে সে ওটাই সঠিক, এবং তার যে পারসেপশনের সাথে সে ম্যাচ খায় যে নিউজ গুলা যে টক গুলা সে ওগুলাই শুনবে। সে ওটা ভেরিফাই করবে না, কোনো কিছুই করবে না। সে যেটা শুনতে চায় সে ওরকম তথ্য গুলাই সে শুনবে এবং সেটাই সে বিশ্বাস করতে থাকবে। এবং পারসেপশন চেঞ্জ করা সম্ভব না। তবে ওই যে আপনি যেটা বললেন যে ওই যে যেটা বলছেন ফরিদউদ্দিন মাসুদ আর কার নাম যেটা বলছে ওরা এটা কিছুটা দায়ী, কিন্তু তো আসলে আমার কাছে কোনো প্রমাণ নাই, যে কারণে আমি সরাসরি আসলে মানে ওনাদেরকে দায়ী করতে পারতেছে, যেহেতু আমি জানি না, না জেনে আমি সরাসরি এটা কিভাবে দায়ী করতে পারি। তবে যেটা ঘটছে এটাকে অনেক বেশি ম্যাগনিফাই করে নিউ ইয়র্ক টাইমস এটাকে প্রতিবেদনে নিয়ে আসছে, যেটা প্রতিবেদন আনারই কোনো ইয়া ছিল না। এবং এটা আমার কাছে কেন মনে হয় যে এটা একটা মানে বায়াস একটা প্রতিবেদন তারা করেছে, এবং এই প্রতিবাদ অবস্থায় সেটা প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, এবং বাংলাদেশ সরকার থেকে হওয়া উচিত, এবং আমাদের দেশের অন্যান্য যারা আছেন তাদের এইটা করা উচিত। এবং যে উনি যেটা বললেন যে অ্যাডভোকেট সাহেব উনি একটা আর্টিকেল লিখবেন, আমি মনে করছি ওনারও এটা দেখা উচিত, এবং এটা নিউ ইয়র্ক টাইমসের কাছে সাংবাদিকের কাছে পাঠিয়ে দেওয়া উচিত এই প্রতিবাদ লিপিটা। তোমার এই ইয়েগুলো সঠিক হয় নাই, তুমি যেটা দেখেছো সেটাকে অতিরিক্ত তুমি লিখেছো, সেটা বাংলাদেশের ওল চিত্র না। বাংলাদেশে একটা জায়গায় একটা ঘটনা ঘটলে সেটা মানে সারা বাংলাদেশের চিত্র। এরকম তো আমেরিকাতেও তো ঘটতেছে, আমেরিকাতে অনেক সময় অনেক এক্সট্রিমিস্টরা অনেক কাজ করতেছে, সেটা কি আমেরিকার পুরো চিত্র? সেটা তো একটা খণ্ডিত চিত্র। যেরকম আমেরিকাতে একজন মানুষের মনে হলো সে গিয়ে ঠাস করে কয়েকজনে গুলি করে মেরে ফেললো, তো এইটা কি? এটা তো এক ধরনের টেরোরিজমই। তাহলে এটা তো আমেরিকাতে ঘটতেছে, কিন্তু সেটা তো সেভাবে তারা নিউ ইয়র্ক টাইমস বলে অন্যান্য ইয়াতে তো সেভাবে সেটা আসে না। আর আমাদের দেশে একটা ছোট একটা ঘটনা ঘটলো, সেটাকে ম্যাগনিফাই করে এইভাবে তারা মানে মিডিয়াতে ছেপে দিল। এটা ভিতরে অবশ্যই একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো এখানে তারা এই কাজটা করে নাই। হতে পারে পাশের দেশের ইন্ধনে তারা এই কাজটা করেছে, বা তারা এখানে ইনভেস্ট করেছে এইটা এই প্রতিবেদন ছাপানোর জন্য, এটাও হতে পারে। ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা সময় শেষ ধাপে। আমাদের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছি না বিষয়গুলো নিয়ে। ইনশাল্লাহ আপনার সামারাইজ আমি শুনবো, এরপরে ডক্টর নওশাদ আলীর কাছ থেকে সামারাইজ আমি শুনবো, তারপরে আমি শেষ করবো। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, এতক্ষণ যে আলোচনা করলাম, প্লিজ নাও ইটস ইউর টার্ন। আমাকে একটু 10 সেকেন্ড একটু বাড়াই দিয়েন, আরেকটা এটার সাথে রেলিভেন্ট প্লিজ। ধন্যবাদ। আপনি আজকে যে আলোচনাটা তুলেছেন এটা একটা দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের কথা আপনি বলছেন যে প্রেস সচিব বানাইছে বাংলাদেশের জনগণের পয়সা, উনি বেতন পান, উনি ওইখানে বসে এইটার উপরে যদি রিজাল্টটা না দেয়, তা আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি বাকপার চেয়ারম্যান হিসেবে বলছি, তাকে 7 দিন সময় দেওয়া হলো, যদি না করে অনতিবিলম্বে
আপনি এই বর্তমান ইউনিট সরকারের যারা দায়িত্বে আছেন তাকে ওখান থেকে নিয়ে আসা এবং তাকে জবাবদিহি যেন করে। 2, আরেকটা আপনি লক্ষ্য করবেন যে ইদানিং আবার এই কয়েকদিন কালকেও দেখলাম যে সব জায়গায় বাংলাদেশের সমস্ত মিডিয়ায় আলোচিত হচ্ছে, সেটা হলো যে অনেকদিন পরে এই সৌদি প্রিন্স সে স্বীকার করলো যে আমেরিকা নাকি চাপ দিয়েছিল ফিনান্স করার জন্য, যে ওয়াহাবিবাদকে প্রচার করার জন্য, কমিউনিজমকে আন্ডারমাইন করার জন্য। এটা উনি বলে দিয়েছেন এবং এটা ভুল থিওরি। এখন আমাদের দেশে ওয়াহাবিবাদের যেই বেনিফিশিয়ারি হয় যে রাজনৈতিক দল অন্যতম জামাত ইসলামী কিংবা অন্যরা যাই হোক না কেন, কাজেই একদিকে হাসিনা ওই $1 বিলিয়ন মতো বেশি সব জায়গায় মসজিদ টসজিদ করার জন্য করছে, আবার দেখা যায় যে বাংলাদেশকে মানে মানে সন্ত্রাসী জঙ্গিবাদ ওইটারও উনি করে, ওটাকে উনি প্রতিহত করে, মানুষ হত্যা করে দেখায় যে আমি ওয়ার অন টেরর পশ্চিমার যে থিওরি মানে আপনার ইসলামিক ফোবিয়া সেটার সাথে উনি কাজ করছেন। তো এখনো যদি বাংলাদেশের রাজনীতিবিদগুলো কিংবা লেখক সাংবাদিক এটার বিরুদ্ধে না করে, এটা হবে তাদের পেশাগত দায়িত্বের সাথে তারা একটা সাংঘর্ষিক আচরণ করবে বলে আমি মনে করি। তো এখন পর্যন্ত এটার উপরে কোনো ভালো আর্টিকেল কিংবা ওরকম আমরা দেখতে পাই নাই। এখানে মতিউর রহমানরা কি করবেন এটা তারাই জানেন। তো আমরা এটা প্রতিবাদ করছি। আর 2 নম্বর হলো যে আপনি ওয়াকার সম্পর্কে তুললেন যে উনি একটা গল্প সাজিয়েছেন যে সে তাকে চাপ সৃষ্টি করে হাসিনাকে বুঝাইছে, হ্যাঁ এটা একটা মানুষকে বুঝাইছে যে সে একটা বিরাট দায়িত্ব পালন করছে। আরো একটা ন্যারেটিভ আপনারা দেখছেন ইদানিং, তাকে বলা হচ্ছে যে হাসিনা নাকি একটা মানে বলছিল যে একটা কু করার চেষ্টা হচ্ছিল, ওয়াকারকে মেরে ফেলে আরেকজন সাধারণ নিবে, এরকম একটা ন্যারেটিভ অবস্থা হয়েছিল যে ওয়াকারের সাথে হাসিনার একটা দ্বন্দ্ব ছিল। অথচ এই পর্যন্ত আমরা জানি যে হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে, সবই আছে। অর্থাৎ আমাদেরকে বুঝানো যে ওয়াকার খুব স্বাধীন, হ্যাঁ ওয়াকার হাসিনার সাথে কিংবা দিল্লির সাথে সম্পর্কিত নয়। এই বিষয়ে আমার মনে হয় যে কনক্লুশন টানবেন, জ্যাকব মিল্টন আর একটু বিশদভাবে আলোচনা করবেন কিংবা এটা নিয়ে আলোচনা করা যায়। এখন ওয়াকারকে গ্লোরিফাই করা, আবার একদিকে হলো যে বাংলাদেশের জঙ্গিবাদ সামনে আসতেছে, এটা তো সবই পাতানো খেলা, এটা তো ওয়াকারই সব করেছে। কাজেই এই সমস্ত দায়িত্ব নিতে হবে। ওয়াকারকে অনতিবিলম্বে ডিসমিসই শুরু করা নয়, ওয়াকারের সমস্ত চারপাশের জেনারেলস গুলোকে গ্রেফতার করে আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস যথাসময় তাদেরকে গ্রেফতার করবে, যথাসময় তাদেরকে বিচার আওতায় আনতে হবে। 626 জনকে সবটা হাসিনা সহ সেফ এক্সিট দিয়েছে। কাজে এখন যারা এলে মানে গ্লোরিফাই করতেছে তাদেরকে চিনে রাখুন, তাদেরকে আমরা বিচার আওতায় আনবো এই কোলাবরেটর হিসাবে। কোলাবরেটর 2 ধরনের হয়, একটা হলো সমর্থন উৎসাহী দিচ্ছে, তারাও কোলাবরেটর, তাদেরও বিচারের আওতায় আনতে হবে যত ছোট কিংবা অপরাধ হোক না কেন। বিশেষ করে এই একটা সাংবাদিক যাকে নাকি প্রেস সচিব করা হয়েছে, এই প্রেস সচিবের কাজ কি? হ্যাঁ প্রেস সচিবের কাজ কি? ওখানে বসে আঙ্গুল চোষা? তো কাজে এই প্রেস সচিবকে 7 দিন আমরা সময় দিলাম, তারপর থেকে ক্যাম্পেইন হবে যে ওয়াশিংটনে যারা আছে তাকে বয়কট করা। আরেকটা বিষয় হলো যে এখন পর্যন্ত 99% অ্যাম্বাসেডর যারা আছে সব হাল তবিত আছে। আপনি জানেন কিছু কিছু দেশে প্রধানমন্ত্রীর চেয়ে বড় ভূমিকা পালন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এখন এই পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এখনো দিল্লি কেন্দ্রিক, তাহলে কি হবে? খুবই দুঃখজনক ব্যাপার। কাজে আজকে আমরা মনে করি যে বাংলাদেশ কোনো জঙ্গির রাষ্ট্র নয়, বাংলাদেশ ভেরি লিবারাল কান্ট্রি, এবং বাংলাদেশে এই যে আন্দোলনটা হয়েছে এটা স্বতঃস্ফূর্ত লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক সারা বাংলাদেশ জনেছে, এখানে কোনো দলের না, এটা একটা জনগণের একটা স্বতঃস্ফূর্ত ভাবে একটা বিপ্লব হয়েছে। সেটা প্রথম দিনেই কাশিমবাজে কোটির মতো জেনারেল ওয়াকার একটা নাটক সাজায় নিয়ে নিছে, নাইলে বোধ হয় রক্তপাত। এটা মিথ্যা কথা, স্রেফ মিথ্যা কথা। কাজেই আমার মনে হয় ইউনূস সাহেব বাংলাদেশকে আগামী দিনে ঠিক পথে নিয়ে যাবে। আমরা যেন বলি যে চারপাশে যারা বসে রয়েছে তাদেরকে ঝেঁটে বিদায়া একটি বিপ্লবী জাতীয় সরকার তার নেতৃত্বে যেন হয়। ধন্যবাদ। কাজী আব্দুল্লাহ আল মামুন এবং ডক্টর নওশের আলী, আপনাদের দুইজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় বের করে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আবার আমি ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে বসবো, এবং আমি আজকের সামারাইজেশনের পরে তারপরে আজকের শো আমরা শেষ করব। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। বিশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের সাথে জঙ্গি তকমা লাগানো আমাদের দেশের জন্য অত্যন্ত খারাপ একটা দিক। এই জিনিসটা আপনারা বুঝেন কিনা? আমাদের দর্শকবৃন্দ, আপনারা এই বিষয়টাকে আপনারা বুঝেন কিনা? 1, 2, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ
যেই মুহূর্তে কোনো একটা বিষয়কে ডিল করতে যায়, এই ইন্টারনেটের যুগে, সামাজিক মিডিয়ার যুগে কোন দেশের নাগরিকই বলতে পারবে না যে আমি যা করি এর জন্য আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এ কথা বলা যাবে না। তো আপনারা যখন একটা ফেসবুকে পোস্ট করেন এবং আপনারা যখন কোনো একটা জিনিসের ছবি তুলে ফেসবুকে দেন অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় দেন, sometimes those action become liability for the society as well as the country. এখন বাংলাদেশের যে ব্যক্তিরা কথায় কথায় ফতোয়া দেওয়ার চেষ্টা করেন যে মেয়েরা ফুটবল খেলতে পারবে না অথবা হিজাব ছাড়া বাইরে নামতে পারবে না, এই কাজগুলো যারা করেন, আপনারা ইসলাম সম্পর্কে আসলে কতটুকু জানেন? আপনারা কোরআনের অর্থ সহ, ব্যাখ্যা সহ আপনারা কোনোদিন রিসার্চ করে দেখেছেন কিনা? আপনারা জানেন কিনা যে আমাদের ধর্মে কোনো জবরদস্তি নাই? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বলার উদ্দেশ্য একটা, হিজবুত তাহরীর যখন ওখানে দাঁড়াইয়া ওটাকে কি বলে বায়তুল মোকাররমের ওখানে দাঁড়াইয়া যখন তারা স্লোগান দিছে, এই হিজবুত তাহরীর স্লোগান দেওয়াইছে জেনারেল ওয়াকার নিজে। হিজবুত তাহরীর ব্যবস্থাটা করেছে জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে। দর্শকবৃন্দ, এই হিজবুত তাহরীর এই পোস্টার নিউ ইয়র্ক টাইমস তাদের কভার স্টোরি করছে। এখন করছে কে? ওয়াকার হিজবুত তাহরীরকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছে, ওয়াকার তাদেরকে লজিস্টিক দিয়ে সাপোর্ট করছে, ওয়াকার তাদেরকে একত্র করে বায়তুল মোকাররমের সামনে হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ একটা, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে হবে। এতে বেনিফিটেড কে হবে? ভারত। বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত হয়, পৃথিবীর কোন রাষ্ট্র বেনিফিটেড হবে? ভারত। বাংলাদেশকে যদি জঙ্গি রাষ্ট্র বানানো যায়, গত 17 বছর, গত 20 বছর, 30 বছর, 40 বছর বাংলাদেশকে পৃথিবীর বুকে জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখিয়ে ভারত যে বেনিফিট নিয়েছে, এটা আকাশ কুসুম কল্পনা, এটা বিশাল কিছু, আপনারা জানেনও না। Therefore, আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত, আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত প্রত্যেকটা জায়গা থেকে এই চিন্তা করা যে আমার একটা অ্যাকশন আমার সমাজের জন্য যেন বোঝা না হয়, আমার জেলার জন্য বোঝা না হয়, আমার বিভাগের জন্য বোঝা না হয়, আমার জাতির জন্য বোঝা না হয়। এক্ষেত্রে আপনারা যদি একটু দায়িত্ববান হন, আমার এই দেশমাতা বেঁচে যায়, আমার আপনার এই দেশটা সুনাম নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নাম্বার 1। নাম্বার 2, ভারতের কৃতদাস বাংলাদেশে এখনো লোকজন আছে, জেনারেল ওয়াকার তাদের অন্যতম। বাংলাদেশে ভারতের প্রথম কৃতদাস মুজিব শেখের পরিবার, নারায়ণ চন্দ্র পালের বংশধর, এবং এই নারায়ণ চন্দ্র পালের বংশধরদের একজনকে বিয়ে করেছে ব্রিটিশদের মাগি সাপ্লাই দেওয়া তাদের সন্তান ওয়াকারুজ্জামান। দর্শক কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই ওয়াকারের এই মাগি সাপ্লাই বলেন কেন? আপনারা জানেন বাংলাদেশে খান বাহাদুর টাইটেল বা বাংলাদেশ ভারত পাকিস্তানে খান বাহাদুর টাইটেল কারা পাইছে? যারা ব্রিটিশদের সাহায্য করছে ভারতে কুশাসন প্রতিষ্ঠার জন্য, আধিপত্য বিস্তারের জন্য। এই খান বাহাদুরেরা নীল চাষ করাইছে জোর কইরা। এই খান বাহাদুরেরা নিজের মেয়েদের, বউদের পাঠায় দিছে ইংরেজদের মনোরঞ্জন করার জন্য। এই খান বাহাদুরেরা মুরগি সাপ্লাই দিছে। এগুলো করার পরে তারা খান বাহাদুর হইছে। ওয়াকারুজ্জামানের বাবা না দাদা ফজলুর রহমান খান, সে ছিল খান বাহাদুর। ওয়াকার এটা খুব গর্বের সাথে বলে যে আমার বাবা ছিল মুরগি সাপ্লাইকারী, আমার বাবা ছিল মাগি সাপ্লাইকারী। এবং তার নানা সায়েদ খান না সায়েব খান না কুত্তা খান না হালু খান, সেও ছিল ওই খান বাহাদুর মাগি সাপ্লায়ার। এবং তাদের সন্তান
বাংলাদেশের ফ্যাকচুয়াল মির্জাফর জেনারেল ওয়াকারুজ্জামান যে 57 জন অফিসারের মৃত্যুর সাথে জড়িত, এই খুনের সাথে জড়িত, এই খুনের বিচার না হতে দেওয়ার সাথে জড়িত, আয়নাঘর বানানোর সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত বর্তমান ক্ষমতাসীন সেনাপ্রধান এই শুয়ারের বাচ্চা। এই শুয়ারের বাচ্চা বিকাম দ্য স্লেভ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কৃতদাস এই ওয়াকারুজ্জামান। তো বর্তমানে আমরা ওখানে দাঁড়ায় আছি। সার্বিকভাবে আমার সারাংশ একটা, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে বাংলাদেশের সম্মানটাকে উঁচু করে ধরা, বাংলাদেশের প্রোডাক্টিভিটিকে আপহোল্ড করা। এটা করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যাডভাইজার তহিদ হোসেন, আপনার অনেক আমলনামা আমার কাছে আছে, কিন্তু এটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমার দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং উনার ডিরেকশনে সামনে এগিয়ে যাচ্ছে, যাক। কিন্তু গোলাম মুর্তজা নামের যেই লোকটাকে ওয়াশিংটন ডিসিতে বসিয়েছেন, এটা হচ্ছে একটা মাকাল ফল। এই মাকাল ফল এপ্রিল মাসের এই আর্টিকেলটা 3-4 দিন আগে পাবলিশ করেছে, এটা প্রতিবাদ এখন পর্যন্ত গোলাম মুর্তজা করে নাই। এখন ডক্টর এস এম নসর আলী বলেছে নাকি নাহিদের রিকমেন্ডেশনে এই লোকের চাকরি হয়েছে। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, বাংলাদেশের ছাত্র নেতৃবৃন্দের প্রতি, সমন্বয়কদের প্রতি আমার সব সম্মান আছে, কিন্তু এই দায়িত্বটা দেওয়ার আগে তৌহিদ হোসেন কি আইসক্রিম খেয়েছে নাকি কলা খেয়েছে? আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে যতগুলো এম্বাসিতে নিয়োগ দেওয়া হচ্ছে তার পিছনে রয়েছে ওয়াকারুজ্জামান। এখন নাহিদ দিয়েছে না ওয়াকার দিয়েছে না তহিদুজ্জামান দিয়েছে, এটা খুঁজে বের করা উচিত। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের সাথে সুর মিলিয়ে বলবো, গোলাম মুর্তজার মতো হুবড়ি বা গাবুর এ ধরনের আর্টিকেলের যদি প্রতিবাদ না করে, যদি তার দায়িত্ব যথাযথ পালন না করে, এই হুবড়িকে ওখান থেকে যেন স্যাক করা হয়, ওখান থেকে যেন বের করে দেওয়া হয়। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকের আমি আপনাদের সামনে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আজকের কমেন্টের ভিতরে এবং ব্যক্তিগতভাবে আমাকে অনেকে বলেছে মির্জা আব্বাস আমাকে নিয়ে নাকি কি কথা বলেছে। তো মির্জা আব্বাস আমাকে নিয়ে কি কথা বলছে, মির্জা ফখরুল আমাকে নিয়ে কি কথা বলছে, আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না। তো মির্জা আব্বাস এই কথাবার্তা আমি এখনো শুনি না, মির্জা আব্বাস আমাকে নিয়ে কি বলছে। তো আমি শোনার পরে আমি দেখি যদি আগামীকালকের সময় করতে পারি। আমার মনে হয় আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় মির্জা আব্বাসের এই কথোপকথন নিয়ে আমার কাছে যদি কিছু বলার থাকে, এবং মির্জা আব্বাস আরো কি কি দুর্নীতি করেছে এবং মির্জা ফখরুল আর কি কি দুর্নীতির সাথে জড়িত, এগুলো নিয়ে যদি আরেকটু আমি আপনাদের সামনে মনোরঞ্জন করতে পারি, আগামীকালকের বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ কিভাবে আসলে ভারত মেনটেন করছে এবং বাংলাদেশের কত সম্পদ ভারত নিয়ে গিয়েছে। মুজিবের আমল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের কোটি কোটি সম্পত্তি ভারত নিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই সম্পদ বুক করতেছে ভারত। যাই দর্শক, আলোচনা করেছে বাংলাদেশ সেনাপ্রধান নিয়ে। সেনাপ্রধানকে শুরু থেকে সবাই সন্দেহ করে, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাই দর্শক, জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।